প্রতিনিয়ত নিজেকে অন্য নারীর শরীরে জড়াও আর বিয়ে করতে চাও পর্দাশীল নারী। প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর সময় নিজের হবু বউ সাদিয়ার আগমনে চমকে উঠল রাফিন। সাদিয়া এখানে কি করছে? আরও জানলই বা কিভাবে রাফিন এখানে আছে? কোনো রকমে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টায় রাফিন বলে উঠল, সাদিয়া তুমি ভুল করছো, আমার কোনো দোষ নেই। এই মেয়ে আমাকে এখানে নিয়ে এসেছে, বিশ্বাস করো আমাকে। আমার যা বোঝার তা বোঝা হয়ে গেছে। তুমি বাচ্চা নও রাফিন, যে তোমাকে যে যা বোঝাবে তুমি তাই বুঝবে। সাদিয়া আমার কথাটা শোনো। রাফিনের শরীর শুধুমাত্র একটা চাদরে আবৃত ছিল। কথাটা বলার সময় কিছুটা এগিয়ে এলে কোমরের নিচ থেকে চাদর সরে গেল। সাদিয়া সাথে সাথেই অন্য পাশে ঘুরে গেল। রাফিনও অপ্রস্তুত হয়ে গেল। আজ থেকে তুমি আমার কিংবা আমার পরিবারের সাথে আর কোনো যোগাযোগ তুমি রাখবে না রাফিন। কে এই মেয়ে রাফিন? তুমি আমাকে ঠকাচ্ছ? রাফিন সজোরে থাপ্পড় মারল রমার গালে। রমা হতভম্ব হয়ে গেল রাফিনের এরূপ আচরণে। কিসের ঠকানো? তুই আমাকে বশ করে এখানে আনছিস। আমি সাদিয়াকে ভালোবাসি, ও আমার হবু বউ। মানে 4 বছরের সম্পর্ক তোমার আমার সাথে, আর তুমি বলছো এই বোরকা পরা খ্যাত কিসমের মেয়েটা তোমার হবু বউ? পাগল হয়ে গেছো তুমি? রাফিন আবারও একটা থাপ্পড় মারল রমার গালে। ফর্সা গালে 5 আঙ্গুলের দাগ স্পষ্ট। একদম ওকে খ্যাত বলবি না। খ্যাত ও না, ওর মধ্যে যা আছে তার কিছুই তোর মধ্যে নাই। তোর মধ্যে তো ভার্জিনিটিও নাই। মুখ সামলে কথা বলো রাফিন। এই কিসের মুখ সামলাবো? তুই তো আজ আমাকে এখানে নিয়ে এসেছিস। রাফিনের কথা থেমে গেল সাদিয়ার কথায়। দুনিয়া কত সহজ তাই না রাফিন? 4 বছর একটা মেয়ের সাথে প্রেম করবে আর তার সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটাবে, কিন্তু তোমার বউকে হতে হবে ভার্জিন। ভার্জিন মেয়ে বিয়ে করার কি যোগ্যতা আছে তোমার? সাদিয়া, তুমি নিজের সীমা অতিক্রম করছো। যোগ্যতা মানে কি? কি যোগ্যতা নেই আমার? আর ছেলেদের ভার্জিনিটি বলতে কিছু হয় না। তাই নাকি? খুব ভালো। তোমার যা খুশি মন চায় করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ভুলেও এরপর থেকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। কথাটা বলেই হোটেল রুম থেকে বেরিয়ে গেল সাদিয়া। পেছন থেকে অনেকবার রাফিন ডাকলেও তার ডাক শুনল না সাদিয়া। অনেক সাধ করে ভাই বড়লোক বাপের একমাত্র ছেলের সাথে বিয়ের জন্য সম্বন্ধ করেছিল সাদিয়ার, আর সেই ছেলেটা ছিল রাফিন। সাদিয়া রাজি হয়নি রাফিনকে বিয়ে করতে, কারণ রাফিন ছিল খুবই ছন্নছাড়া মনোভাবের। সাদিয়া সবসময় চাইতো তার স্বামী হবেন একজন বড় মওলানা, যে হবে আমাদের নবীর মতো স্ত্রীর প্রতি যত্নশীল ও ভালোবাসাময় একটি মানুষ। নিজের আপত্তির কথা ভাইকে জানাতেই তেড়ে উঠল সে। আজকালকার যুগে কে তোর টাকা ছাড়া ঘরে তুলব? ওরা বড়লোক মানুষ, তোকে মাংনা ঘরে তুলতে চাইছে। চুপচাপ বিয়া কইরা নে। বিয়ার পর জামাইরে নিজের মন মতো বানাইয়া লইস। ভাইয়ের মেজাজের ওপর আর কথা বলার সাহস হয়নি সাদিয়ার। সাদিয়া রাজি হয়ে গিয়েছিল বিয়েতে। আজ তার এক বান্ধবী সাফা বলল সে নাকি রাফিনকে কোনো এক মেয়ের সাথে হোটেলে ঢুকতে দেখেছে। সাদিয়া সেখানে গিয়ে জানতে পারল রাফিন তাদের রেগুলার কাস্টমার। আর তারপরই সাদিয়া সাক্ষী হলো এসব বীভৎস ঘটনার। সাদিয়া রাফিনকে আর যোগাযোগ করতে মানা করেছে। রাফিন যোগাযোগ না করলে ওর ভাই মনে করবে বড়লোক ছেলে পোল্টি নিয়েছে। কিন্তু রাফিন যদি যোগাযোগের চেষ্টা করে তাহলে কি হবে? আচ্ছা, ওর ভাই যদি এই ছেলের চরিত্র সম্পর্কে জানতে পারে, তাও কি সাদিয়ার সাথে বিয়ে দেবে তার? সে কি এতটাই বোঝা হয়ে গেছে ওর ভাইয়ের সংসারে? বাসায় ফিরেই সমস্ত ঘটনা তার মায়ের কাছে বলল সাদিয়া। তার মা কেমন যেন দোটানায় রয়েছে। এত বড় বাড়িতে মেয়ের বিয়ের সম্বন্ধ হচ্ছে, তা কিভাবে ভেঙে দেওয়া ঠিক হবে? এর মাঝেই ঘরে ঢুকলো সাদিয়ার ভাই। সে ইতিমধ্যেই কিছু কথা শুনে নিয়েছে। ঘরে ঢুকে গামছায় মুখ মুছতে মুছতে বলল, পোলা মানুষের ওইসব দোষ একটু আড্ডু থাকেই, ওইসব বিয়ের পর ঠিক হয়ে যাইব। তুমি সব জেনে বুঝেও আমার ওই রকম একটা লোকের সাথে বিয়ে দিতে চাও? দিবার চাই। কইলাম না পোলাগো ওইসব দোষ বিয়ের আগে একটু থাকে, পরে ঠিক হইয়া যায়। কিন্তু ভাই, আমি তো এমন পোলা বিয়ে করতে চাই না। বিয়ে কি তোর পছন্দ মতো হইব রে? পছন্দ মতো বিয়ে করতে হইলে টাকা লাগে। তোরে বিয়ে দিতে কই টাকা পাবো? টাকা কি গাছের পাতা যে তোর ছিঁড়ে আইনে দিমু, নাকি তোর মরা বাপে আইয়া তোর টাকা দিয়ে যাইব? সিসি, তুমি এইগুলো কি কও? আমার বাপ কি তোমার বাপ না? নিজের বাপরে নিয়ে কেউ এইভাবে কথা কয়? তুই আমার কথা শিখাবি এখন? মাস্টারনি হইছস, একটু লেখাপড়া কইরা এত দেমাক। ভুলে যাইস না আমার রক্ত জল করা টাকা দিয়া তুই লেখাপড়া করছস। তোর মরা বাপ আইসা একটা টাকাও দিয়া যায় নাই। সেকালে আমার ঘাড়ে তোরে বিয়ে দেওয়ানোর একটা বোঝা চাপাই দিয়া খালাস হইছে। আর কোনো কথা না বলে ঘর থেকে প্রস্থান করলো সে। কষ্টে সাদিয়ার চোখে জল চলে এলো।
আজ তার জন্য তার মরহুম পিতাকে নিয়ে কুকথা বলল তার নিজেরই ভাই। সাদিয়া কিছু না বলে গোসল করতে চলে গেল। এই গ্রামে একমাত্র ওদেরই ভূগর্ভস্থ পানি ব্যবহার করার মোটর রয়েছে। এটা অবশ্য সাদিয়ার বাবাই বেঁচে থাকতে করে গিয়েছিলেন। সাদিয়া ইচ্ছে মতো শরীরে পানি ঢালতে শুরু করলো, খুব জোরে। বাইরেও নিশ্চয় পানির আওয়াজ যাচ্ছে। তার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। কেন সে আজ পরিবারের বোঝা? মেয়েদের 18 বছর হলে কি বোঝা নামিয়ে দেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে সবার মা বাবা? যদি তা না হয় তাহলে ওর মা কেন এসবের প্রতিবাদ করে না? ভাই কেন কোনো মতে তাকে বিদায় করতে চায়? নিজের লেখাপড়ার খরচ টিউশনি করে চালায় সাদিয়া, শুধু খাওয়াটাই ওর ভাইয়ের। এতেও কি এতটাই বেশি সমস্যা হয়ে যায়? ওকে আসলেই খুব বেশি খাবার খায়? এইসব কথাই যখন ভাবছিল তখনই বাইরে থেকে ওর ভাইয়ের কণ্ঠস্বর পাওয়া গেল। মা, ওরে কোম্পানি খরচ করতে কও। পানির মোটরে যে এত টাকা বিল আসে সব আমারে দিতে হয়। টাকা কামাইতে কষ্ট আছে, এমনি নষ্ট করতে পারুম না। ভাইয়ের এমন কথা শুনে হতাশের ডুকরে কেঁদে উঠল সাদিয়া। ভার্সিটিতে গিয়ে ক্লাসরুমের কর্নারের একটি বেঞ্চে বসে রইল সাদিয়া। সাফা আর নিশা ছাড়া আর অন্য কোনো বন্ধু নেই তার। সাদিয়া পরিপূর্ণ পর্দা করায় সবার কাছে সে খ্যাত নামে পরিচিত। এতে অবশ্য সাদিয়ার কোনো ক্ষোভ নেই। আল্লাহ রাস্তায় আসলে কত বাধার সম্মুখীন হতে হয়। সাফা আর নিশাও সাদিয়ার মধ্যে পর্দা করতে ভালোবাসে, তাই সাদিয়ার সাথে তাদের মিলে যেতে দেরি হয়নি। কিছুক্ষণ পরই সাফা এসে বসলো সাদিয়ার পাশে। সেই ছেলেটি কি সত্যি রাফিন ছিল? এখন কি তুই বিয়েটা ভেঙে দিয়েছিস তো? সাদিয়ার দু চোখ ভরে এলো। নিজের জীবনটা কেমন তাসের পাতার মতো মনে হচ্ছে তার। যার যখন খুশি সে পাতা দিয়ে ঘর বানাবে, আবার যার যখন খুশি সে ঘর ভেঙে দেবে। সাফা হয়তো সাদিয়ার দুঃখের কারণ বুঝতে পারলো, তাই সান্ত্বনা দেওয়ার জন্য ওর কাঁধে হাত রাখলো। তবে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা সে খুঁজে পেল না। সাদিয়া বাসায় ফিরে গেল। ঘরের মাঝে পিনপতন নীরবতা চলছে। কেন যেন এই নীরবতাকে খুব ভয় পায় সাদিয়া। এই নীরবতা যেন ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। এই নীরবতা এসে সবসময় সাদিয়ার জীবনের সব উলট পালট হয়ে যায়। সাদিয়ার ঘরে ওর মা ও ভাই বসে রয়েছে। ওই, তুই রাফিন রে কি কইছস? আমি ওরে কি কমু? কি বলবো মানে? আজও বাড়ি থেকে ফোন দিয়া বিয়েতে না করে দিছে। এর পিছনে নিশ্চয়ই তোর হাত আছে। সত্যি করে বল, তুই ওরে কি কইছস? ভাই, তোর কথা আমি শুনবার চাই না। তুই রাফিন রে কি কইছিস ওইটা বল। আমি ওকে বলেছি যেন ও আর আমাদের সাথে যোগাযোগ না রাখে। ওই রাখবো না কেন? তাইলে তোরে বিয়ে কে করব? এতই যদি কথা কবি তাইলে নিজের পছন্দে নিজের টাকা দিয়ে বিয়ে কর গিয়া। তোর বিয়ের যৌতুক কে দিব? যৌতুক দিবে কেন? আমি তো চাই আমার বিয়ে কোনো মৌলানার সাথে হোক, আর ওনারা তো যৌতুক নেয় না। তোরে কোন মৌলানা বিয়ে করতে আইব? কি যোগ্যতা আছে তোর মৌলানা বিয়ে করার? তুই আজই যে রাফিনের লগে সব ঠিকঠাক করে আসবি, নইলে আজ থেকে আমার বাসায় তোর ভাত নাই। আমিও জঘন্য লোকটার কাছে মাপ চাইব? ওই জঘন্য লোক কারে বলস? ওদের বাড়িতে চাকরিনী হওয়ার যোগ্যতা কি তোর আছে? তোর ভাগ্য ভালো, তোরে তারা বিয়ে করতে চাইছে। যা বাইর হয়ে যা আমার বাড়ি থেকে। ওর কাছে মাপ চাইবি, পরে আসবি। সাদিয়া অবাক চোখে তাকিয়ে রইল ওর ভাইয়ের দিকে। ওকে আসলে এতটা বোঝা যে ওকে ঘাট থেকে নামাতে তারা এত ব্যস্ত। বাসা থেকে বেরিয়ে এলো সে। সকালে খেয়ে এসেছে, এখন বেলা 3টা। এখনও সাদিয়ার পেটে কিছুই পড়েনি। আজ টিউশনের বেতন পেয়েছে সাদিয়া, কিন্তু সেখান থেকে যদি খেয়ে নেয় তো বই কেনার টাকা আর হবে না। সাদিয়া রাস্তার পাশে একটা ফুটপাতে বসে পড়ল। কি অদ্ভুত তার জীবন। কিছুটা দূরেই সে সাফা আর নিশাকে দেখতে পেল। কোচিং শেষে নিশ্চয়ই ফিরে যাচ্ছে বাসায়। কিরে, তুই এখানে বসে আছিস কেন? ভাই বাসা থেকে বের করে দিয়েছে। বলেছে রাফিনের কাছে মাফ না চাইলে আমাকে আর ঘরে তুলবে না, খেতেও দেবে না। সাফা আর নিশা দুজনে তাকিয়ে রইল সাদিয়ার দিকে। এমন পরিবারেও মানুষ থাকে? সাফা অবশ্য আজ লক্ষ্য করলো সাফা বাসায় আঞ্চলিক ভাষায় কথা বলে, কিন্তু বাইরে শুদ্ধ বাংলা ছাড়া বলে না। যদিও এখন এটা লক্ষ্য করার সময় না। কিছু খেয়েছিস? না। আয় আমাদের বাসায় কিছু খেয়ে নিবি। খিদে নেই। খিদা আছে কি নাই সেটা আমরা বুঝবো। শোন সাদিয়া, আল্লাহর রাস্তায় পথ চলা এত সহজ নয়। আল্লাহর উপর ভরসা রাখ, উনি নিশ্চয়ই তোকে উত্তম প্রতিদান দেবেন। এর জন্যই আমি অপেক্ষা করে আসি রে। আমি জানি না আমার উত্তম প্রতিদান কত দূর, তবে আমি ধৈর্য ধরতে চাই। ইহকালে যদি আমি উত্তম প্রতিদান না পাই, নিশ্চয়ই পরকালে মহান সৃষ্টিকর্তা আমাকে উত্তম প্রতিদান দেবেন। এইটাই সবসময় মাথায় রাখ সাদিয়া। আয় আমাদের সাথে কিছু খেয়ে নিবি। তোদের বাসায় কি তোদের ভাইয়া আছে? না, ভাইয়া এখন বাসায় নেই। আমি জানি তুই মাহারম পুরুষ ছাড়া অন্য কারোর সামনে যাস না। চিন্তা করিস না, ভাইয়া সন্ধ্যার আগে ফিরবে না।
সাফা আর নিশা দুবোন, যমজ তারা এবং একই ক্লাসে পড়ে। তারা দুবোন এক ভাই। ভাই সবার বড়। বাবা মারা গেছেন কয়েক বছর আগে। ওদের সংসারে ওদের ভাই চালায়, কিন্তু সে মোটেও ওর ভাইয়ের মতো নয়। আর ওদের মাও মাটির মানুষ। সাফা আর নিশার সাথে সাদিয়াকে দেখে খুবই খুশি হয়েছেন ওদের মা। তিনি সাদিয়াকে একদম নিজের মেয়ের মতোই মনে করে। সাদিয়াকে দেখে তিনি আপ্যায়ন শুরু করলেন। নিজের মায়ের ছায়াতলেও এতটা ভালোবাসা সাদিয়া পায় না যতটা এই মহিলার কাছে আসলে পায়। সাদিয়ার পেট ভরে যাওয়ার পরেও এক প্রকার জোর করেই সবাই অনেক কিছু খাওয়ালো। তাদের সাথে কথা বলতে বলতে কখন সন্ধ্যা হয়ে গেছে তা খেয়াল করেনি সাদিয়া। খেয়াল হতেই মনে পড়ল ওদের ভাইয়ের আসার সময় হয়ে গেছে। সে দ্রুত ভিতরে গিয়ে বোরকা পরিধান করলো। ভাগ্যে সঠিক সময়ে ওর মনে পড়েছিল, নইলে ওর ভাই এসে পড়লে কি এক অবস্থায় পড়ে যেত যে সাদিয়া। ও মা, তুমি বোরকা পরছো কেন? অনেক দেরি হয়ে গেছে আন্টি, আমাকে বাসায় যেতে হবে। না না, আজ বাসায় যাওয়া চলবে না, থেকে যাও। না আন্টি, অন্যদিন। বাসায় বলে আসেনি। বলে আসুনি তো কি, ফোন করে জানিয়ে দাও। আজকালকার যুগে বাসায় বলে আসেনি বলে সমস্যাই হয় না। পরে এসে থেকে যাবো আন্টি, এখন এমনি দেরি হয়ে গেছে। পরে পরে করে আজ অবধি তুমি আমাদের সাথে একদিনও থাকোনি। এই নাও ফোন, বাসায় ফোন দিয়ে বলো আজ তুমি বাসায় যাবে না। সাদিয়া একবার ফোনের দিকে তাকালো। ও বাড়িতে না গেলে কি আদৌ ওর জন্য কেউ চিন্তা করবে? হঠাৎই বাসায় কলিং বেল বাজলো। নিশ্চয়ই সাফা আর নিশার ভাই। সাদিয়া তার সাথে দেখা হওয়ার আগেই বেরিয়ে যেতে চাইছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আর হয়ে উঠল না। সে ভিতরে এসে চেঁচিয়ে বলল, মা পানি দাও। দিচ্ছি, তুই বস। সাফার ভাই ড্রয়িং রুমে আসতেই সাদিয়াকে দেখতে পেল। এইবার অনেকদিন পর এলে, কেমন আছে সাদিয়া? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন ভাইয়া? তোমার দোয়ায় ভালো আছি। কিছু মনে করবেন না ভাইয়া, একটা কথা বলি। আপনি এখন যে কথাটা বললেন সেটা শিরক। আমরা সকলে আল্লাহর দয়ায় বেঁচে আছি এবং ভালো আছি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এভাবে তো কখনো ভেবে দেখিনি। তোমাকে ধন্যবাদ আমাকে শিরেকের মতো কবিরা গুনাহ সম্পর্কে সচেতন করার জন্য। ধন্যবাদের কি আছে? তুমি কি এখন চলে যাচ্ছ? জি, এমনি অনেক দেরি হয়ে গিয়েছে। আজ থেকে যাও। খাওয়া দাওয়া কিছু হয়েছে? জি খেয়েছি, তবে আজ থাকা সম্ভব না, বাসায় সবাই চিন্তা করবে। সাফার মা জগ থেকে পানি ঢেলে নিয়ে আসলেন ছেলের জন্য। আন্টি, আমি তাহলে যাই, এমনি অনেক দেরি হয়ে গেছে। আজ থেকে যাও মা। এত করে বলছি যখন থাকো, আমি তো তোমার মায়ের মতোই। সাদিয়া এক মুহূর্ত ভাবল আজ ওকে বাসায় উঠতে দেবে কিনা তা নিয়ে ওর কিঞ্চিত সন্দেহ আছে। আর এনারাও মন থেকেই সাদিয়াকে থাকতে বলছেন। সাদিয়া কাল রাতটা ওর বান্ধবীদের বাসায় ছিল, তবে এরপর আর সাফার ভাইয়ের সামনে যায়নি। এমনকি রাতের খাবারও সে ঘরেই খেয়েছে। এ বাড়ির সবাই জানে সাদিয়া ইসলামিকভাবে নিজের জীবনযাপন পরিচালনা করতে চায়, তাই সবার সাথে না খাওয়ায় কেউ কিছু মনে করেনি। ভোর হতে না হতেই সাফার মাকে জানিয়ে বাসা থেকে বিদায় নিয়েছে সাদিয়া। সাফার নিশা জানত ফজরের নামাজের পরেই সাদিয়া বাসায় চলে যাবে, তাই তিনজন একই সাথে নামাজ আদায় করেছে। পরবর্তীতে সাফার ভাই সাদিয়ার খোঁজে এলে সে জানতে পারে সাদিয়ার করুণ জীবন কাহিনীর কথা। এমনকি সাদিয়া কেমন ছেলে বিয়ে করতে চায় সেটাও জানালো সাফা। ওরা কি সাদিয়ার নিজের পরিবার? নিজের বোনের সাথে কেউ কিভাবে এমন করতে পারে? বুঝতে পারছো? নিশ্চয়ই সাদিয়ার ওপর কেমন মানসিক অত্যাচার হচ্ছে। আর তা বলতে খুব ভালো করে বুঝতে পারছি। ভাইয়া, তোমার চেনা পরিচিত কোনো অবিবাহিত মাওলানা নেই? থাকবে না কেন, অবশ্যই আছে। চিন্তা করিস না, সাদিয়া আমার বোনের মতো। আর ওর বিয়ে ওর পছন্দ মতো ছেলের সাথেই দেব। তোমার কি মনে হয় ওর ভাই এমন হতে দেবে? কেন দেবে না? না দিলে আমি সাদিয়ার বিয়ে দেব। আমার দুটো বোন আছে, তাদের যদি বিয়ে দিতে পারি তাহলে সাদিয়ার বিয়ে কেন দিতে পারবো না? বাড়ি পৌঁছেতেই সাদিয়া দেখলো ওর ভাই উঠানে বসে আছে। ওকে দেখেই তেড়ে উঠল সে। ওই, সারা রাত কইছিলি তুই? কার লগে রাত কাটায় আসছস? বাইর হ আমার বাড়ি থেকে। আমার বাড়িতে তোর আর কোনো জায়গা নেই। সাদিয়া চমকে উঠে ওর ভাইয়ের দিকে তাকালো। সে এমন চিন্তা ভাবনা করে সাদিয়ার সম্পর্কে, একটুও বিশ্বাস করে না এ কেমন ভাই মহান আল্লাহ তাকে দিল। সাদিয়ার চুলের মুঠি ধরে দুই গালে দুইটা থাপ্পড় দিল ওর ভাই। ব্যথায় কুকড়ে ওঠে সাদিয়া। নিজেকে ছাড়ানোর প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে সে। আমারে ছাড়ো। কি করছি আমি? তুমি কেন মারতে চাও আমারে? কেন মারতে চাই? তুই আবার আমার জিজ্ঞেস করস কেন মারতে চাই? তুই বল। সারা রাত কইছিলি? বললাম তো সাফার বাসায় ছিলাম। সাফার বাসায় ছিলি মানে কি? ওর যে একটা বড় ভাই আছে হেইডা কি আমি জানি না? খুব তো সতীগিরি দেখাও। তইলে একলা একটা পরপুরুষের বাসায় গিয়া কেমনে থাকলা তুমি? উনি একলা কেন থাকবে?
বাসায় সবাই ছিল। চুপ থাক তুই, বাড়ির মান সম্মান সব ডুবাই আইসস তুই। আমার বাসায় তোর আর কোনো জায়গা নেই। অনেক হয়েছে, তোমার অনেক বাজে কথা শুনেছি আমি, আর সহ্য করতে পারবো না। বাড়ি তোমার একার না, বাবার সম্পত্তির ভাগ আমারও আছে, আমি আমার ভাগেই থাকি। কথাটা বলে যেন আগুনে ঘি ঢেলে দিল সাদিয়া। ওর ভাই আবার ওর চুলের মুঠি ধরে দেয়ালের সাথে এক ধাক্কা দিল। কিসের সম্পত্তি তোর? তোর যে আমি খাওয়াই পড়াই, এতেই তোর সব সম্পত্তি শোধ হইয়া গেছে। এই বাড়ির কিচ্ছু তোর না, আমার ইচ্ছা হইলে লাথি দিয়া তোর বাসা থেকে বাইর করে দেবো, কেউ কিছু করতেও পারবো না আমার। সবসময় তোমার কথা কেন মানবো আমি? দেশে আইন কানুন রয়েছে, তোমার অত্যাচার আর সহ্য করবো না আমি? অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে দুজনই সমান অপরাধী। তুমি আমার উপর অত্যাচার করলে আমি পুলিশে যাবো। এইবার সাদিয়ার মা এসে ওকে এলোপাতাড়ি মারতে শুরু করলো। ভাইরে পুলিশে দিবি তুই? তোর ভাইরে, যে তোরে এত বছর খাওয়াইলো পড়াইলো, তারে তুই পুলিশে দিবি? খালকাইটা কুমির আনছি তোর জন্ম দিয়া। প্রথমে বাপের সম্পত্তি খাইলি, পরে বাপরে খাইয়া আমাগো পথের ফকির বানাইলি। এখন যে ভাইরে তোরে দয়া করে রাখছে, তারে পুলিশে দিতে চাস? এত সাহস হইয়া গেছে তোর? সাদিয়া চমকে উঠল মায়ের কথায়। ও কখনো কল্পনাও করেনি ওর মা ওকে এই কথা বলবে। ছোটবেলায় গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় সাদিয়ার বাবা। সাদিয়াকে বাঁচাতে গিয়ে মারা যান তিনি, তাই ওর মা এভাবে বলল। হায়াত মুহূর্ত আল্লাহর হাতে। সাদিয়ার এখানে কোনো ভূমিকাই ছিল না, তাও বাবার মৃত্যুর পেছনে সবাই ওকে কেন দায়ী করে ও বোঝে না। সাদিয়া উঠোনেই বসে পড়ল। দুজন ইচ্ছে মতো কথা শুনে চলে গেল যে যার গন্তব্যে। সাদিয়া এখনও ঠায় বসে আছে। সাদিয়া জানে আজ আর ওকে কেউ ডাকতে আসবে না। নিজে নিজেই ওঠার চেষ্টা করলো। মাথাটা কেমন ঘোরাচ্ছে। মাকে বলা যাবে না, তাহলে নিশ্চয়ই আবার নতুন কাহিনী শুরু করবে। আল্ট্রাসোনোগ্রাফি অবধি করিয়ে দিতে পারেন। কোনো মতেই নিজের ঘরে গিয়ে জামা কাপড় নিয়ে বাথরুমে ঢুকে গেল সে। এতক্ষণ বুঝতে পারেনি, তবে গায়ে পানি ঢালতেই যেন শরীর জ্বলে উঠল সাদিয়ার। পিঠে অনেক কেটে গেছে, হাত পাও ছিলে গেছে, ঠোঁট ও কপালও এখনো দাগ কাটা রয়েছে, সেগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। এমনকি পানি লাগায় খুব যন্ত্রণা হচ্ছে। কোনো মতে গোসল করে বেরিয়ে এলো সাদিয়া। বাসায় কোনো ব্যথার ঔষধ নেই। এই ব্যথা নিয়ে আর থাকা যাচ্ছে না। ঔষধ না খেলে নিশ্চয়ই জ্বর উঠে যাবে। সাদিয়া খুব ভালো করেই জানে ও অসুস্থ হয়ে গেলে ওর সেবার মতো এ বাড়িতে কেউ নেই। সাদিয়া বোরকা পরিধান করে নিজেই রওনা দেয় ফার্মেসির উদ্দেশ্যে। কিরে, কই যাস? ফার্মেসিতে একটু যাই। কেন, তোর ওই বান্ধবীর ভাই কি ফার্মেসিতে কাজ করে? মা, তুমি কি কও তুমি এগুলা? তাইলে আর কি কমু, ফার্মেসিতে যাস কেন? ব্যথার ঔষধ আনতে। কাল রাইতের ব্যথার লাইগা, নাকি আজ যে মার খেলি ওইটার ব্যথার লাইগা? সাদিয়ার গা ঘিন ঘিন করে উঠল নিজের মায়ের এমন ব্যবহারে। ছি, কি বাজে ভাষা ব্যবহার করছে। সাদিয়ার জানা নেই কোন মা তার মেয়ের সাথে এভাবে কথা বলে। সাদিয়া ফার্মেসির দিকে না গিয়ে দৌড়ে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। যাই হয়ে যাক, এ ঘর থেকে সে বের হবে না। বাসায় কি কেউ আছেন? সাফার ভাইয়ের গলার স্বরে বাইরে বেরিয়ে এলো সাদিয়ার মা। সাফার ভাইকে সে চেনে, বেশ কয়েকবার সাফা আর নিশিকে এই বাড়ি থেকে নিয়ে গিয়েছিল ও। সাদিয়ার মা তাকে দেখে বিন্দুমাত্র খুশিও হলেন না। কাউকে মুখের ওপর তাড়িয়ে দেওয়া যায় না বিধায় কোনো রকমে জোর করে মুখে হাসি টেনে বললেন, আরে তুমি আসো, ভিতরে আসো। ধন্যবাদ আন্টি, আসলে আজ আমি এখানে একটা কাজে এসেছিলাম। কি কাজ? আমার বন্ধু ইরফানের বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছিলাম। শুনলাম সাদিয়ার জন্য নাকি আপনারা পাত্র খুঁজছেন, আর ইরফানও বিয়ের জন্য পাত্রী খুঁজছিল, তাই ভাবলাম সাদিয়ার কথা বলি। দ্রুত এক হাসি ফুটল সাদিয়ার মায়ের মুখে। খুশি যেন আর তার ধরে না। ওইখানে দাঁড়ায় আসো কেন? আসো বাবারা, ভিতরে আসো, এই চেয়ারে বসো। দুজনকে বসিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলো সাদিয়ার মা। তার ছেলেকে জানালো সাদিয়ার বিয়ের সম্বন্ধ এনেছে সাফার ভাই। সে একটু অবাক হইল বইকি, বিছানা ছেড়ে উঠে সেদিকে গেল। বারান্দায় দুটো চেয়ারে বসে রয়েছেন দুজন যুবক। সাফার ভাইকে সে চেনে, আর তার পাশে রয়েছে আরেকজন। লোকটির পরনে জোব্বা, মুখ ভর্তি দাড়ি, চেহারা থেকে যেন নূর ছড়াচ্ছে। বেশ কিছুটা দূরে থেকেও তার ব্যবহার করা আতরের সুগন্ধ পাচ্ছে সাদিয়ার ভাই। সে সেখানে প্রবেশ করতেই সে সুদর্শন যুবকটি তার বলিষ্ঠ কণ্ঠে পরিষ্কারভাবে সালাম দিল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুঃখিত জনাব, কিন্তু আপনাকে জানাই সালামের সঠিক জবাব এটি নয়। সালামের সঠিক জবাব ওয়া আলাইকুম আসসালাম। সাদিয়ার ভাই ভুরু কুঁচকে লোকটার দিকে তাকালো। দেখতে সুদর্শন হলেও প্রথম দেখাতেই ভুল ধরাটা তার পছন্দ হলো না, তাই সে তেমন সৌজন্যতা দেখাতে চাইল না। কিন্তু এখন সেটাও করা যায় না। সাদিয়ার বিয়ের কথা বলতে এসেছে বলে কথা।
সাদিয়ার বোধ হয় ওকে পছন্দই হবে, ও তো এমনই কাউকে চাইতো। তাছাড়া মনে হয় ছেলের ইসলামিক জ্ঞান ভালো, যৌতুক নাও চাইতে পারে। তো আপনি কি পাত্র? জি। আপনার লগে কেউ আসে নাই? না জনাব, এই পৃথিবীতে আমার কেউ নেই, আমি এতিম। ও আচ্ছা, তা আপনি কি কাজ করেন? আমি একজন মাওলানা যা করেন তাই করি, সাথে একটা মাদ্রাসার শিক্ষকতা করি। তা বেতন কত? এভাবে হঠাৎ কাউকে বেতন জিজ্ঞেস করা উচিত নয়, কিন্তু যেহেতু বিয়ের ব্যাপার, তাই ইরফান নামক যুবকটি তার বেতন জানালো। খুব বেশি নয়, তবে দুজনের ভালোভাবেই চলে যাবে। 2 রুমের একটি বাসায় থাকে সে। সম্পদ বলতে একমাত্র এই বাড়িটি তার রয়েছে। সে বেশি বিত্তবান নয়। বিবাহ সম্পর্কিত অনেক কথাই হলো। এর মাঝে একবার খাবার দিয়ে গেছেন সাদিয়ার মা। ইরফানকে তেমন একটা পছন্দ করলো না সাদিয়ার ভাই। তেমন তো কিছুই নেই, যদি কিছু একটা হয়ে যায় তখন আবার সাদিয়া তার ঘাড়ে এসেই পড়বে। কথাবার্তা শেষ করে তারা সাদিয়াকে দেখতে চাইল। সাদিয়ার মা হাসি মুখ করে চলে গেলেন সাদিয়াকে ডাকতে। দরজা ভেতর থেকে বন্ধ। সাদিয়া কখনো দরজা বন্ধ করে না। হঠাৎ কেন করেছে সেটা বুঝতে পারল না সে। সাদিয়া মা, দরজা খোল। মায়ের এমন মমতা ভরা কণ্ঠস্বরে চমকে ওঠে সাদিয়া। ওর মা ওর সাথে ভালো ব্যবহার করছে এটা শুধু স্বপ্নে আর অন্য লোকের সামনে সম্ভব। তাহলে কি বাসায় কেউ এসেছে? আসলেই বা ওকে ডাকছে কেন? ও তো কারোর সামনেই যায় না। সাদিয়া বড় করে ঘোমটা টেনে হালকা একটু দরজা খুলল। তড়িঘড়ি করে ভিতরে ঢুকে গেল সাদিয়ার মা। এই ফকিনের মতো জামা পরে আসোস কেন? একটা ভালো জামা পরতে পারলি না? কেন, কি হয়েছে? তোরে দেখতে আইছে, তাড়াতাড়ি একটা ভালো জামা পইরা তৈরি হইয়া নেয়। কে আসছে? পাত্র মাওলানা, তোর পছন্দ হইব, ভালো কইরা সাজগোজ কর একটু। পাত্রের সাথে আর কেউ কে আসছে? সাফার ভাই, ওই তো মাওলানারে ধইরা আনছে তোর লাইগা। যাক, কাল রাইতে একটা ভালো কাজের কাজ করছস। সাদিয়া চোখ বন্ধ করে নিজের রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। রাগ আসে শয়তানের থেকে, কিন্তু তার মা এমন এমন সব কথা বলে যে রাগ না করে থাকা যায় না। মা, আমি সাফার ভাইয়ের সামনে যাব না। ক্যা? পাত্রী যে বিয়ে করব শুধু তার দেখার অনুমতি আছে, বাইরের পরপুরুষ দেখলে আমার গুনাহ হইব। ঢং দেখলে আর বাঁচি না। কাল সারা রাত তুই পোলার লগে কাটাইয়া এখন তার সামনে যাইতে চাস না। মুখ সামলে কথা বলো মা। ওই, কি মুখ সামলামু? সত্যি বললেই গায়ে ফসকা পড়ে। সাদিয়ার কিছু বলল না। এই মহিলার সাথে কোনো কথাই বলা যায় না, কিন্তু সাফার ভাইয়ের সামনে তো আর এভাবে যাওয়া যায় না। সাদিয়া বোরকা পরিধান করতে চাইল। এমন সময় ওর মা বলল, তোরে দেখতে আসছে, তুই বোরকা পরস কেন? মাওলানারা পাত্রীদের বোরকা পরা অবস্থায় দেখতে চায়। সাদিয়ার মা আর কিছু না বলে ভুরু কুঁচকে তাকিয়ে রইল। সাদিয়াকে সেখানে নিয়ে যেতেই কোনো এক বাহানা দিয়ে উঠে গেল সাদিয়ার ভাই। সাদিয়া কখনো ওর সামনে আসে না। সাদিয়াকে দেখে পছন্দই হলো ইরফানের। এমনকি সাদিয়া মাওলানা ইরফানকে বেশ পছন্দ করলো, তবে পছন্দ করলো না সাদিয়ার ভাই। তবে যখনই শুনলো ছেলে কোনো যৌতুক নেবে না, সাথে সাথে রাজি হয়ে গেল সে। ছেলের আরেকটা ইচ্ছে, সে আজ সাদিয়াকে বিয়ে করে নিয়ে যাবে। যে বিয়েতে খরচ যত কম, তাতে রহমত বেশি থাকে। যদি ইরফানকে সাদিয়ার পছন্দ ছিল, তবুও সাদিয়াকে কোনোরূপ জিজ্ঞাসা না করেই ইরফানের সাথে সেদিনে বিয়ে দিয়ে দেওয়া হলো, একেবারে অল্প খরচে। আর এই অল্প খরচে 1 টাকাও খরচ হয়নি সাদিয়ার ভাইয়ের। ইরফান নাকি বলেছে যে বিয়েতে মেয়ে পক্ষের খরচ সবচেয়ে কম, সেই বিয়েই উত্তম বিবাহ। সাদিয়ার ভাই শুধু কাজীকে গাড়ি ভাড়া দিয়ে বাসা অবধি নিয়ে এসেছে, এতটুকুই তার খরচ ছিল। অতঃপর কাজীর সামনে কবুল বলে সাদিয়া আর ইরফানের একেবারে স্বল্প খরচে বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। সিএনজিতে বসে রয়েছে সাদিয়া। এমন নয় যে তার ইরফানকে পছন্দ হয়নি, কিন্তু এভাবে কারো সম্পর্কে খোঁজ না নিয়ে কিভাবে বিয়ে হয়ে যায় তা জানা নেই সাদিয়ার। আজকাল তো আর জুব্বা পরে দাঁড়িয়ে রাখলেই কেউ ধর্মীয় চেতনা সম্পূর্ণ হয় না। কে জানে এই লোকটি কেমন, সাংসারিক জীবনে সাদিয়ার প্রতি তার মনোভাব কেমন হবে, কিংবা এইভাবে কোনো কিছু যাচাই বাছাই না করে বিয়ে দিয়ে দেওয়ায় ওর বাড়ির লোক সম্পর্কে কি ভাবছে। আমরা এসে গেছি, আপনি নামুন। সাদিয়া সিএনজি থেকে নেমে গেল। 1.5 ঘন্টার মতো লাগলো এখানে পৌঁছাতে। ইরফান সাদিয়ার ব্যাগ নামিয়ে গাড়ি ভাড়া মিটিয়ে বাসার দিকে রওনা হলো, আর তার পিছু পিছু চলল সাদিয়া। বাড়িতে 2টো রুমের একটা ঘর দেখা গেল, বেশ পুরনো। দেয়ালের রং বিবর্ণ হয়ে গেছে প্রায়। দেয়ালের ইটগুলো সিমেন্টের হলেও টিনের চাল। কিছুটা দূরেই রয়েছে পাকের ঘর এবং অন্য পাশে বাথরুম। সাদিয়া দেখল সেখানে চাপ কল লাগানো রয়েছে, তবে উঠোনটা বেশ বড়সড়। ভিতরে আসুন। ইরফানের কথায় তার দিকে তাকালো সাদিয়া, তাকে অনুসরণ করে ভিতরে প্রবেশ করলো। আসবাবপত্র বলতে তেমন কিছুই নেই, শুধু একটা খাট, 2টো চেয়ার আর একটা আলনা। সেখানে ইরফানের ব্যবহৃত কিছু জামা কাপড়, একটা জায়নামাজ রয়েছে।
অপর পাশে একটা টেবিল রয়েছে যেখানে কোরআন শরীফ তাসবিহ সহ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র রাখা হয়েছে। বসুন, এইটা আজ থেকে আপনার সংসার, আপনাকে শিখিয়ে পড়িয়ে দেওয়ার মতো এখানে কেউ নেই। আপনার সংসার আপনি নিজের মতো গুছিয়ে নেবেন। আপনার সংসার কথাটা কত মোহময়। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে সাদিয়া এখন একজনের স্ত্রী, তারও এখন সংসার রয়েছে। এমনকি সেই সংসার সাজানোর দায়িত্ব নাকি এখন সাদিয়ার। বাসায় খাওয়ার জন্য কিছু নেই, আমি বাজার করে আনছি, আপনি একটু বসুন। জানি আপনাকে এইভাবে রেখে যাওয়াটা উচিত নয়, কিন্তু আপনাকে তো আর না খেয়ে রাখা যায় না। সাদিয়া কিছু না বলে মাথা নেড়ে সম্মতি জানালো। লোকটা কেন যেন মাত্র কয়েক ঘন্টায় বেশ আপন মনে হচ্ছে। কবুল শব্দের শক্তি কি এতটাই? এইটা কি পবিত্র সম্পর্কের বন্ধন? ইরফান চলে গেল বাজারে। সাদিয়া একবার আজ সারাদিনের কথাটা ভেবে নিল। কয়েক ঘন্টা আগেও সে জানতো না আজ তার বিয়ে, আন্দাজও করতে পারেনি, পারার কথাও নয়। বিদায়ের আগেও কেউ কিছু বলেনি, শুধুমাত্র মা বলেছিল মনোযোগ দিয়ে সংসার করতে। একটুতেই ঝগড়া করে যেন ও বাসায় আর ফিরে না যায়, ওখানে তারা আর তাকে রাখবে না। সাদিয়া অবাক হয়ে তাকিয়েছিল ওর মায়ের দিকে। বিয়ে হতে না হতেই তাকে জানিয়ে দেওয়া হলো সেখানে আর তার কোনো অধিকার নেই। অন্তত বিদায়ের আগে তো দুজনে একটু ভালো ব্যবহার করতে পারতো। আর ভাইটা তো আসার আগে কথা অবধি বলল না। সাদিয়ার মনে পড়ে ছোটবেলায় ওর মা ওকে খুবই ভালোবাসতো। বড় হওয়ার সাথে সাথে সেই ভালোবাসায় ভাটা পড়তে শুরু করলো। এর জন্যই হয়তো বলে ভালোবাসার রং বদলায়। নইলে কি আর সময়ের সাথে সাথে মায়ের ভালোবাসা কমতি হতো? আর ভাই তো কোনোদিন ভালোই বাসেনি। ছোটবেলায় ভাই বোনের সম্পর্ক যেমন স্বাভাবিক থাকে, সাদিয়ার সাথে ভাইয়ের সম্পর্ক তেমন স্বাভাবিক কোনো কালেই ছিল না। সেখানে আরও দূরত্বের সৃষ্টি হয় বাবা মারা যাওয়ার পর থেকে। সাদিয়া যেভাবে ইরফানের সামনে গিয়েছিল সেভাবে বিয়ে হয়েছে, আর সেভাবেই এই বাড়িতে এসেছে। সাদিয়া একবার ভালো করে বাড়িটা দেখলো। সাদিয়া এখন যে ঘরে বসে আছে সেটা বেডরুম। আরেকটা ঘরে শুধু একটা পড়ার টেবিল, একটা চেয়ার আর একটা বুক সেলফ রয়েছে। এটা সম্ভবত ইরফানের স্টাডি রুম। সামনে রয়েছে বারান্দার মতো কিছু জায়গা, সেখান থেকে এক সিঁড়ি নিচে নেমে তারপর উঠোন। উঠোনের বাঁ পাশে রান্নাঘর। গ্যাস আসেনি এখনও। মাটির দুটো চুলা, 3টা হাঁড়ি, একটা ভাতের, 2টা সম্ভবত তরকারি, একটা কড়াই, 2টা বড় কলস, একটা খুন্তি, কিছু চামচ, 3টা প্লেট আর 4টা পিয়ালা। এইগুলো এখানে রান্নার সামগ্রী। কিছুটা দূরে পুরাতন কিন্তু ব্যবহারযোগ্য একটা চায়ের কাপ দেখা যাচ্ছে। সবকিছু বেশ সাজানো গোছানো। রান্নাঘর থেকে বেরিয়ে বাথরুমের দিকে যেতেই সেখানে একটি বালতি আর একটা মগ ছাড়া অন্য কিছু দেখলো না। তবে সবকিছুই মোটামুটি সাজানো গোছানো। ভাই তো বলেছিল ইরফান নাকি এতিম, তাহলে এসব কে গুছিয়ে রাখে? ইরফান। ছেলেটা বেশ গুণী বলেই মনে হলো সাদিয়ার। সাদিয়া আবারও ঘরে গিয়ে বসলো। মাথাটা বেশ ব্যথা করছে। জ্বর আসার আগে সাদিয়ার মাথা ব্যথা শুরু হয়। সাদিয়া জানে না প্রথম দিনেই সাদিয়াকে অসুস্থ দেখে ইরফানের কেমন রিয়াকশন হবে। কিছুক্ষণের মাঝেই বাড়িতে প্রবেশ করলো ইরফান। দুঃখিত, একটু দেরি হয়ে গেল, আপনার সমস্যা হয়নি তো? সাদিয়া মাথা নাড়িয়ে না জবাব দিল। ইরফান পুরো ঘেমে গেছে। ফ্যান চালু দিয়ে খাটের ওপর বসে পড়ল সে। আপনি আমার সাথে তো এখনো কথা বললেন না, আমাকে কি আপনার পছন্দ হয়নি? হবে না কেন? আপনি কি অপছন্দ করার মতো মানুষ? তাহলে কথা বলতেছেন না যে? বাড়ি ঘুরে দেখেছেন, কেমন লাগলো? ভালো। আমার তো কেউ নেই সাদিয়া, আমি এতিম। 7 বছর বয়সে বাবা মারা যায়, 15 বছর বয়সে মা। এরপর থেকে এই সংসার খালি পড়ে রয়েছে। এখন আমার মায়ের সাজানো গোছানো সংসারের দায়িত্ব আমি আপনাকেই দিচ্ছি। হাল ধরতে পারবেন তো এই সংসারের? আমি চেষ্টা করব। রান্নাবান্না কিছু করতে জানেন? জি জানি। ভালো, তাইলে কাল থেকে আপনি রান্না করবেন। আজ না হয় আমি আপনাকে রান্না করে খাওয়াই। আমি করতে পারবো। কেন, ভরসা হয় না আমাকে? আমি কিন্তু সত্যি ভালো রান্না করি। এত বছর নিজে রান্না করেই খেয়েছিলাম। না না, তা নয়, আপনি বেশ ক্লান্ত তাই ভাবলাম আমি করি। হ্যাঁ, আপনি করবেন। সবসময় এটা এখন আপনার কাজ। আমি শুধু আপনাকে সাহায্য করব। সংসার তো আর আপনার একার না, আমাদের দুজনের। আমরা দুজন মিলেমিশে সংসারের সকল কাজ করব। সাদিয়া অবাক দৃষ্টিতে তাকিয়ে রয় ইরফানের দিকে। সাদিয়া বুঝতে পেরেছে ইরফান আল্লাহর পক্ষ থেকে তার উত্তম প্রতিদান। এই সামান্য কিছু কথাই সাদিয়ার কাছে ইরফানকে অসামান্য করে তুলেছে। রাতের রান্নাটা সাদিয়া আর ইরফান দুজন মিলে শুরু করলো। খাওয়ার সময় ইরফান আলাদা প্লেট নিতে দিল না সাদিয়াকে, নিজে খাইয়ে দিল। স্ত্রীকে খাইয়ে দেওয়া নবীর সুন্নত। সাদিয়া অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল ইরফানের দৃষ্টিতে। ও সবসময় এমন যত্নবান স্বামী চাইত, কিন্তু ভাবতেও পারেনি আসলে এমন কেউ ওর ভাগ্যে আছে। মনে মনে সাফার ভাইকে 1000টা ধন্যবাদ দিল সাদিয়া, তার জন্য ইরফানের মতো স্বামী সে পেয়েছে। অবশ্য তার জন্য বলা যায় না, সাদিয়ার জোড়া মেলানো ছিল তার সাথে। আপনার ঠোঁটে আর কপালে আঘাতের চিহ্ন কেন? বাথরুমে পড়ে গিয়েছিলাম।
মিথ্যা বলা কিন্তু মহাপাপ। আমি চাই না আমার স্ত্রী একজন পাপী হবেন। ভাইয়া মেরেছিল কেন? আমাকে ঘর থেকে নামানোর জন্য একের পর এক দোষ ধরত, ওই ওসিলায় মারত। খুবই খারাপ। তার উচিত হয়নি আমার আমানতদের সাথে এমন ব্যবহার করা। আপনি আমার অর্থাৎ অন্যের আমানত ছিলেন। আপনার ভাইয়ের উচিত ছিল সেই আমানত যত্ন সহকারে রাখা। সাদিয়া একটা দীর্ঘশ্বাস ছাড়ল। কি অদ্ভুত জীবন তার। সে জানে না তার ভবিষ্যৎ কেমন, কিন্তু তার বর্তমান খুবই সুন্দর। এমনও হতে পারে ইরফানও খুব দ্রুত বদলে যাবে, কারণ ভালোবাসার রং বদলায়। তবে এখন অবধি লোকটাকে খুব ভালো বলেই মনে হচ্ছে সাদিয়ার। নিজেকে বেশ অসুস্থ মনে হচ্ছে সাদিয়ার। তাও কোনো মতো উজু করে নামাজটা আদায় করে নিল। আজ ওদের বিয়ে সম্পূর্ণ হয়েছে, এর জন্য নফল নামাজ পড়ল সাদিয়া। ইরফানও অবশ্য পড়েছে। দুজনেই নামাজ শেষ করে উঠে দাঁড়ালো। সাদিয়া বুঝতে পারছে তার শরীরে প্রচণ্ড জ্বর, আর এটাকে লুকিয়ে রাখা যাচ্ছে না। মাথাটা কেমন ঘুরছে। ঠিক পড়ে যাওয়ার আগ মুহূর্তে সাদিয়াকে ধরে ফেলল ইরফান। সাদিয়া, আপনার কি হয়েছে? কই না তো, কিছু না। কিছু না মানে কি? আপনার শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে। ঔষধ খেয়েছেন? সাদিয়া না বোধক মাথা নাড়ালো। আপনি শুয়ে থাকুন, আমি ঔষধে নিয়ে আসছি। সাদিয়া কিছু বললেন না। ইরফান সাদিয়াকে খাটে শোয়ালো। সাদিয়া দরজা লাগানোর মতো অবস্থা নেই, তাই দরজায় তালা লাগিয়ে ইরফান ছুটল ফার্মেসির উদ্দেশ্যে। ফার্মেসি থেকে ঔষধ এনেই ইরফান সাদিয়াকে খাইয়ে দিল। শরীর খুব গরম। ইরফান একটা পেয়ালাতে কিছুটা পানি আর তার রুমাল দিয়ে কপালে জলপট্টি দেওয়া শুরু করলো। মহান আল্লাহ বলেন, জ্বর আসে জাহান্নামের আগুন থেকে, তাই তোমরা সেটা পানি দিয়ে প্রশমিত করো। বেশ অনেকক্ষণ ধরে ইরফান সাদিয়ার মাথায় জলপট্টি দিল। সাদিয়া জ্ঞান হারিয়ে ফেলেছিল। কিছুক্ষণ আগে জ্ঞান ফিরল তার। সে দেখল ইরফান তার মাথায় জলপট্টি দিচ্ছে। সাদিয়া চমকে উঠল। ইরফান ওর সেবা করছে। আজ অবধি কেউ ওর সেবা করেনি। আর ইরফান কিনা বিয়ের প্রথম রাতেই সাদিয়া সেবা করছে। এখন কেমন লাগছে আপনার সাদিয়া? আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু আপনি কেন আমার সেবা করছেন? স্বামী অসুস্থ হলে স্ত্রী যদি স্বামী সেবা করতে পারে, তাহলে স্ত্রী অসুস্থ হলে স্বামী কেন তার স্ত্রীর সেবা করতে পারে না? সাদিয়ার চোখে জল চলে এলো। আজ অবধি এত ভালোবাসা ওকে কেউ দেয়নি। ভবিষ্যতে ইরফানের সাথে ও সুখী হবে কিনা জানে না, কিন্তু এই মুহূর্তে সাদিয়া পৃথিবীর শ্রেষ্ঠ সুখী। জীবনে 40টা বসন্ত একসাথে পার করে দিয়েছে সাদিয়া আর ইরফান। সেই সংসারে অভাব থাকলেও ভালোবাসার কোনো কমতি ছিল না। সব কিছু ছাড়িয়ে সাদিয়া ছিল খুশি, প্রচণ্ড রকমের খুশি মানুষ। সাদিয়াকে আজ অবধি যারা ভালোবেসেছে তার প্রত্যেকেই নিজের রং বদলেছে। ওই যে ভালোবাসার রং বদলায়, কিন্তু এই কথাটি ইরফানের পক্ষে আজ অবধি প্রযোজ্য হয়নি। সে আজও নিজের সর্বোচ্চ দিয়ে ভালোবাসে সাদিয়াকে। সমাপ্ত। ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটা লাইক করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।